নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সোমবার শুরু হলো শীতকালীন অধিবেশনের প্রথম দিনে উত্তেজনায় টকবক করছে সংসদ। এসআইআর ইস্যু ও ভোট চুরির অভিযোগ ঘিরে দুই কক্ষেই ছড়িয়েছে হট্টগোল। অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য, বিরোধীদের কটাক্ষ, আবার বিরোধী দলের পাল্টা প্রশ্ন, সব মিলিয়ে প্রথম দিন থেকেই চড়ে উঠেছে রাজনীতির তাপমাত্রা। সোমবার থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই এসআইআর ইস্যু ও ভোট চুরির অভিযোগকে কেন্দ্র করে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই দেখা যায় তীব্র হট্টগোল। বিরোধীদের স্লোগানবাজিতে কার্যত বাধাগ্রস্ত হয় প্রশ্নোত্তর ও অন্যান্য কার্যক্রম। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রায় 10 মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের হতাশা কাটিয়ে উঠে বিরোধীরা যেন সংসদের ভেতরে গঠনমূলক আলোচনা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরেন, তার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে স্লোগান নয়, নীতির ওপর জোর দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, নীতি पर बल देना चाहिए और वो आपकी नियत होनी चाहिए। এরপর রাজ্যসভার নতুন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে স্বাগত জানিয়ে তার সম্মানে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও অভ্যর্থনা জানান চেয়ারম্যানকে। তবে সাবেক চেয়ারম্যান জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেন তিনি। দুঃখের বিষয়, সংসদ প্রাক্তন স্পিকারকে বিদায় জানানোর সুযোগ পায়নি বলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। খার্গের এই মন্তব্যের কড়া জবাব দেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। অর্থাৎ প্রথম দিন থেকে উত্তেজনা ও পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম হয়ে উঠেছে সংসদের শীতকালীন অধিবেশন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনগুলোতেও তুমুল বিতর্ক ও চাপানোতর সাক্ষী হতে চলেছে এই অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বর্তমানে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৬,৪১৭ জন। এক্ষেত্রে মহিলা রয়েছেন ১,২২২ জন। এইডস রোগী শনাক্তকরণের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার ছিল বিশ্ব এইডস দিবস। এই উপলক্ষে সরকারিভাবে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান। রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলার এমবিপি মাঠে। রাজ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে এইডস আক্রান্ত রোগী। ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত রাজ্যে এইডস রোগের সংখ্যা ৬,৪১৭। এক্ষেত্রে মহিলাদের সংখ্যা ১,২২২। এইচআইভি এইডস নিয়ন্ত্রণে রাজ্য সরকারের উদ্ভাবনী বেল অফ অ্যাওয়ারনেস প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চাই যে কিছুদিন আগে আমি বেল অফ অ্যাওয়ারনেস নামক একটি অনুষ্ঠান আমি যুক্ত হয়েছিলাম। সেখানে যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন স্কুলকে যাতে যুক্ত করা যায়, এর জন্য এই যে ইনোভেটিভ আয়োজন হিসাবে কেন্দ্রীয় মন্ত্রক সেটাকে স্বীকৃতি দিয়েছে। অন্যান্য জায়গায় নেই সেটা। তো ইনোভেটিভ আইডিয়াও থাকবে, আর আলটিমেটলি আমাদের গোল হবে এলিমিনেশন। কেননা আমাদের ত্রিপুরা একটা মডেল রাজ্য হিসাবে আমরা পরিগণিত হব না। আমরা চেষ্টা করব যাতে এই এইডস যে মারণ ব্যাধি সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। 2025 সালের যে অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট, আমি বিধানসভার মধ্যে এই বিষয়ে কয়েকবার জিজ্ঞেস করেছিল, আলোচনা হয়েছিল, সেখানে আমি সে তথ্য দিয়েছিলাম যে ত্রিপুরায় মোট এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা ৬,৪১৭ জন। কিন্তু যত স্ক্রিনিং হবে তত বেশি বাড়বে। কাজে এটা উদ্বেগের বিষয় না, যত স্ক্রিনিং হবে তত বেশি। আমরা দেখেছি যখন কোভিডের সময়ে যত স্ক্রিনিং হয়েছে তত বেশি আমরা কিন্তু সেই জায়গায় আমাদের 100% সেখানে আমরা সাফল্য পেয়েছি। এখানে এই ৬,৪১৭ মধ্যে মহিলা ১,২২২ জন, আর পুরুষ আছে
5189 জন, ট্রান্সজেন্ডার 6 জন। এইডস সংক্রমণ নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্ক্রিনিং এবং টেস্টের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য যত স্ক্রিনিং করা যায় তত বেশি আমাদের এখানে এই রাজ্যে HIV কত হচ্ছে, এইডসে কতজন আসছে। এখন আজকে খুব ভালো লাগলো, এত সুন্দর একটা আমাদের যে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে চলে এলো, তাতে করে আরো ইজিলি ডিটেক্ট করা যাবে। যত স্ক্রিনিং হবে তত বেশি মানে ডিটেক্ট হবে, এবং ডিটেক্ট হয়ে এটা কিন্তু খারাপ কিছু না। ডিটেক্ট হলে যেটা বলা হয়েছে, কারণ আইন আছে যে জোর করে কাউর থেকে টেস্টিংও করা যাবে না। আমরা অনেক এই বিষয়ে কথাবার্তা বলছি কিভাবে টেস্টিংটা আরও বেশি পরিমাণে করানো যায়। এখানে ভ্যানও আমরা দিয়েছি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু অনেককে যদি বলি যে তোমার HIVর জন্য বা এইডসের জন্য তোমার টেস্টিং, ব্লাড টেস্ট করতে হবে, অনেকে রাজি হয় না এবং জোরও করা যায় না। এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কিভাবে করা যায়। হসপিটালে অনেক সময় অনেকে আসে, কারণ এটা যদি করি আমরা, কারণ আমরা যেমন ব্লাড ডোনেশন করাই, ব্লাড ডোনেশনের সময়ও কিন্তু আমরা দেখি যে ব্লাডের মধ্যে বা ওই ব্যক্তির কোনো HIV ইনফেকশন আছে কিনা। আমরা এটাও কিন্তু একটা রুট, যদি ব্লাড ডোনেশনের মাধ্যমে যদি ওই ব্যক্তি যদি আক্রান্ত থাকে, তার মাধ্যমেও কিন্তু HIV হতে পারে নেক্সট। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয় নিয়ে আমাদের আরও বেশি আলোচনা, স্কুল কলেজে বেশি করে আলোচনা করার দরকার। ত্রিপুরায় HIV আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামনে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ হিসেবে। সরকারি নথি অনুযায়ী 2015 সালে যেখানে সংক্রমণের হার ছিল মাত্র 0.23%, 2023-24 সালে তা লাফিয়ে পৌঁছেছে 1.2%। বিশেষত মাদক গ্রহণকারী ব্যক্তি এবং যৌনকর্মীদের মধ্যে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। এখান থেকেই ব্রিজ পপুলেশনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। HIV সংক্রমণের এই ঊর্ধ্বগামী ধারার প্রেক্ষিতে পরিসংখ্যান জমা দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। বিশেষ করে তরুণদের মধ্যে সংক্রমণের হার বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আদালত। 2025 সালের অক্টোবর মাস পর্যন্ত গড়ে প্রতি মাসে HIV/AIDS এর প্রায় 120টি নতুন মামলা সামনে আসছে, যা আরও স্পষ্ট করে পরিস্থিতির গভীরতা। এই অবস্থায় রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে সরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সংস্থার ICTC পরীক্ষা কেন্দ্র ও ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি কেন্দ্রের পরিধি বাড়ানোর পাশাপাশি স্কুল, কলেজ, গ্রামাঞ্চল ও ঝুঁকিপূর্ণ বৃত্তে সচেতনতা প্রচার বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। HIV/AIDS প্রতিরোধে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে পরামর্শ দান, রক্ত পরীক্ষা এবং চিকিৎসার সঙ্গে সংযোগ বাড়াতে একাধিক মাঠ পর্যায়ের কর্মসূচি নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইসব কার্যক্রমের সামগ্রিক সাফল্যের জন্য জাতীয় পর্যায়ে সেরা পারফর্মিং স্টেট সম্মান অর্জন করেছে ত্রিপুরা। এই প্রেক্ষাপটে নেশা মুক্তির প্রচার, পুনর্বাসন এবং আচরণগত পরিবর্তনের ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার 1 ডিসেম্বর থেকে ত্রিপুরার প্রশাসনিক ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায়। কেন্দ্রীয় নির্দেশনা মেনে রাজভবনের নাম পরিবর্তিত হয়ে হলো লোক ভবন। ঔপনিবেশিকতার ছায়া ঝেড়ে ফেলতে রাষ্ট্রের এই প্রতীকী রূপান্তর এখন দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিচ্ছে নতুন পরিচয়ের বার্তা। 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে ত্রিপুরা রাজভবন নতুন পরিচয় পেল লোকভবন হিসেবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনার পর রাজ্য প্রশাসন দ্রুততার সঙ্গে এই নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। নাম বদলের মধ্য দিয়ে একদিকে যেমন প্রশাসনিক আধুনিকীকরণের বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে কেন্দ্রের বৃহত্তর সাংবিধানিক দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন দেখা যাচ্ছে এই নির্দেশিকার মধ্য দিয়ে। রাজভবন শব্দে ঔপনিবেশিকতার গন্ধ লেগে আছে বলে উল্লেখ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
25 নভেম্বরের চিঠিতে। ভারতবর্ষের রাজত্ব ও প্রাসাদ কেন্দ্রিক শাসন ব্যবস্থার দীর্ঘ ইতিহাস বিবেচনায় শব্দটি আজ স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়, এমনই যুক্তি তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের পক্ষ থেকে। 2024 সালের রাজ্যপাল সম্মেলনে এই বক্তব্য আনুষ্ঠানিক আকার পায় এবং শেষ পর্যন্ত দেশজুড়ে রাজভবন ও রাজনিবাসের পরিবর্তে গৃহীত হয় যথাক্রমে লোকভবন ও লোকনিবাস নাম ব্যবহারের পরামর্শ। নাম পরিবর্তন কেবল একটি শব্দের রদবদল নয়, এর মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে শাসন ব্যবস্থার দার্শনিক অবস্থানও। রাজ নয়, লোক এই পরিবর্তন রাষ্ট্রের ক্ষমতা ও মর্যাদার কেন্দ্রবিন্দুকে জনগণের দিকে স্থানান্তরিত করার প্রতীকী বার্তা দেয় বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। ভাষাতত্ত্বের দিক থেকেও এটি আরও সুদৃঢ় করে গণতান্ত্রিক তাৎপর্যকে। ত্রিপুরায় নির্দেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি পত্র ব্যবহার, পরিচয় ফলক, আনুষ্ঠানিক নথি সব ক্ষেত্রে শুরু হয়েছে লোকভবন নাম প্রয়োগ। প্রশাসনিক কর্তাদের মতে কেন্দ্রের নির্দেশনার প্রতি দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি রাজ্যের প্রশাসনিক ভাবমূর্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এই পরিবর্তন। সর্বোপরি লোকভবন হয়ে ওঠা কেবল একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, প্রশাসনিক ভাবনায় গণতান্ত্রিক পরিচয়কে আরও জোরালো করতে চায় ভারত বলেই দাবি কেন্দ্রীয় সরকারের। ত্রিপুরার ক্ষেত্রে এই পরিবর্তন তাই জাতীয় নীতি, সাংবিধানিক ভাবনা এবং আধুনিক রাষ্ট্রচিন্তার এক অভিন্ন সূত্রের সঙ্গে যুক্ত হয়ে গেল বলেই দাবি রাজ্য সরকারেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলায় এই লোক ভবনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। নাগাল্যান্ডের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ভারতের সমৃদ্ধ বহুত্বের গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন রাজ্যপাল। নাগা সমাজের সাংস্কৃতিক পরিচয় আত্মপ্রকাশ করে নাগাল্যান্ডের আগে এলাকা ছিল আসামের অংশ, পরে নাগা দিবস ও টুয়েনসাং ফ্রন্টিয়ার ডিভিশনকে একত্রিত করে গঠন করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল। নাগাল্যান্ড স্টেট অ্যাক্ট পাসের মাধ্যমে একে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান করা হয় 1962 সালে এবং 1964 সালে দায়িত্ব গ্রহণ করে গণতান্ত্রিক সরকার। এদিকে সোমবারে ত্রিপুরা রাজভবনের নাম পরিবর্তিত হয়ে লোকভবন হওয়ায় আরও গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানটি। Is Lok Bhavan from today is proud brothers and sisters of the great Northeastern family of India. We are here to celebrate momentous occasion, the formation day of the magnificent state of Nagaland. On this auspicious day, we extend our warmest greetings and heartful felicitations to the people of Nagaland. We celebrate their rich tapestry of culture, their indomitable spirit, and their remarkable journey as a state. The vibrant traditions, the breathtaking landscapes, and profound sense of community of the Naga people are a best part of India's diverse heritage. While the map may show that Tripura and Nagaland are immediate neighbors, separated by the verdant hills of Assam and Manipur, our thoughts and our destinies are extremely inextricably linked. We are bound by shared identity as two of the 7 sister states. This bond গ্রেটার ত্রিপুরাল্যান্ড শব্দের সাধারণ ত্রিপ্রাসাদের বোকা বানিয়ে ক্ষমতায় আসার পর এবার ব্যর্থ নেতাদের নিয়ে ওয়ান নর্থ ইস্টের ডাক দিয়ে আরেক প্রস্থ বোকা বানানোর চেষ্টা করছে ত্রিপুরামথা। সোমবার সাংবাদিক সম্মেলন করেই সহযোগী ত্রিপুরামথার বিরুদ্ধে এই অভিযোগ করল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন ঘনিয়ে আসতে শুরু হয়েছে শরিকি কাঁদা ছোড়াছুড়ি। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভাওতা দিয়ে ক্ষমতা এসেছে ত্রিপুরামথা পার্টি। এমনকি 5 বছরেও এডিসিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল পাশ করেনি ত্রিপুরামথা। শুধু তাই নয়, অস্তিত্বের সংকটে পড়ে এবার সাধারণ ত্রিপ্রাসাদের বোকা বানানোর কৌশল নেওয়া হয়েছে ওয়ান নর্থ ইস্ট জিগির তুলে। সোমবার সাংবাদিক সম্মেলন করে ঠিক এই ভাষাতে শরিক ত্রিপুরামথাকে বিধল
সহযোগী ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। একটা প্রচেষ্টা আমরা কয়েক বছর আগে, বিশেষ করে 2021-এ এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা ত্রিপুরা মথাকে চিনি। তাদের প্রথম বক্তব্য কি ছিল? তিপ্রাসা এবং থানসা, তিপ্রাসার কল্যাণ, তিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল। বলেছিল 10 তারিখ রেজাল্ট যদি হয়, 11 তারিখ তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং 1 বছরের মধ্যেই তারা ত্রিপুরাল্যান্ড আদায় করে দেখাবেন। আজকে এডিসির প্রায় 5 বছর শেষে ওই ত্রিপুরাল্যান্ড যে শব্দ, সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে, তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে, নির্বাচন ইস্তেহার 2023 বিধানসভায় এবং ত্রিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল, সেটাও তারা ধরে রাখতে পারেনি। কারণ 22 জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারলো আসলে এই পার্টি শুধু ত্রিপ্রাসার জন্য না, অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বল, ত্রিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য, আবার ত্রিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটাও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে। এবং 2023 ইস্তেহারের সময় আমরা সেটা লক্ষ্য করলাম এবং 22 জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে ত্রিপুরা মথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা, চালিয়ে যাওয়ার মতো হয়তোবা তাদের আর ক্ষমতা নেই, মানুষের কাছে যেতে তাদের ভয় হচ্ছে। তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে। এই জন্যই এখন তারা বলছে ওয়ান নটিস্ট। তার অর্থ কি দাঁড়ায়? পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে, তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের। এই কারণে আঞ্চলিক দলগুলো অস্তিত্ব থাকে না বলেও অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি আঞ্চলিক দল কখনোই স্থায়ী হতে পারে না। 1-2টা ইস্যুকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা, দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে, তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। হয়তোবা ওই দিনের জমায়েত এরকমই একটা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এদিকে কোনো জাতীয় রাজনৈতিক দলকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আগে জানিয়েছিলেন এডিসির শাসন ক্ষমতায় থাকা ত্রিপুরা মথা দলের প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। স্বাভাবিক কারণেই আসন্ন নির্বাচনকে সামনে রেখে শরিকি বিবাদ আরো তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারি বিদ্যালয়গুলোতে ফাইনাল পরীক্ষা 1 মাস এগিয়ে আনার সিদ্ধান্তে বাড়ছে অসন্তোষ। অসমাপ্ত সিলেবাস, ফল প্রকাশে দেরি এবং শিক্ষক সংকট সব মিলিয়ে হঠাৎ সূচি পরিবর্তন শুধু পরীক্ষার চাপ বাড়ায়নি, নীতি নির্ধারণের দুর্বলতাকেও সামনে এনে দিয়েছে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলোর ফাইনাল পরীক্ষা 1 মাস এগিয়ে আনার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে অসন্তোষ। বিষয়টি শুধু পরীক্ষার চাপ নয়, এটি শিক্ষানীতির পরিকল্পনা ও বাস্তবায়নের গভীর
ত্রুটিকে সামনে এনে দিয়েছে বলে অভিযোগ একাংশের। বহু স্কুলে এখনো সিলেবাস অসম্পূর্ণ। টার্ম 1 পরীক্ষার ফল প্রকাশ না হওয়ায় সন্তানের অগ্রগতি বুঝতে পারছে না অভিভাবকরা। এর মধ্যে দ্রুত পরপর পরীক্ষা নেওয়াকে অযৌক্তিক বলে মনে করছে একাংশ মহল। স্কুলে তো ক্লাসই হয় না, শুধু একমাত্র স্কুলে আসি আমরা স্কুলে। আমি তো আর পড়তে আসি না। আমার এক রুমে কালেকশন করে দিছিল। এদিকে সিবিএসইর নির্দেশিকা অনুযায়ী মার্চের শুরুতে হওয়ার কথা বার্ষিক পরীক্ষা, কিন্তু সেই সময়সীমা উপেক্ষা করেছে রাজ্য শিক্ষা দপ্তর, যা বিদ্যালয় স্তরে নীতিগত সমন্বয়ের অভাবের ইঙ্গিত দিচ্ছে বলে অভিমত শিক্ষা অনুরাগী মহলের। বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলিতে মানা হচ্ছে না এনসিইআরটি, সিবিএসইর নীতিমালা। নির্ধারিত 4টি মূল্যায়ন পর্ব উপেক্ষিত, ফলে প্রশ্নের মুখে পড়েছে এই প্রকল্পের মান উন্নয়নের লক্ষ্য। এমনিতেই এখনো সংশোধিত সিলেবাস প্রকাশ করতে পারেনি এনসিইআরটি, যার ফলে ব্যাহত হচ্ছে পরিকল্পনা, প্রস্তুতি ও শিক্ষাদানের ধারাবাহিকতা। প্রশাসনিক দক্ষতার ঘাটতি স্পষ্ট এখানে। শিক্ষক ছাত্র অনুপাত রাজ্যে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক। 10,323 শিক্ষকদের চাকুরির সমস্যার পর আরও তীব্র হয়েছে সংকট। সামগ্রিক পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় নীতি কাঠামো ও বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে বড় ফাঁক। বিশেষজ্ঞদের মতে পরীক্ষা সূচি এগিয়ে না সে ভাঙনের একটি লক্ষণ মাত্র। অভিভাবক, শিক্ষক ও বিশ্লেষকদের দাবি, অবিলম্বে শিক্ষা ব্যবস্থার সার্বিক পর্যালোচনা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং নীতি বাস্তবায়নে আনতে হবে শৃঙ্খলা। তা না হলে ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।